দেখুন, রাজ্যে রাজ্যে যুদ্ধের সাইরেন তৈরি রাখা, নাগরিকদের মক ড্রিল করানোর নির্দেশ এলো কেন্দ্র সরকারের কাছ থেকে। অনেকে মনে করছেন যে তাহলে কি একটা যুদ্ধ আসন্ন, আমি জানি না, কিন্তু আজকে অবধি ঠিক যেখানে পুঞ্চে জঙ্গি ঘাঁটি একটার পর একটা সেনাবাহিনী গুঁড়িয়ে দিচ্ছে, তাহলে আগামী 24 বা 48 ঘন্টার মধ্যে কিছু হতে চলেছে আমি জানি না। কিন্তু আজকে যে নির্দেশ প্রত্যেকটা রাজ্য সরকারের কাছে একই সময় সমানভাবে কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে, প্রথমে সেই প্রতিবেদনটা, তারপর ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। দেখুন, বরফে ঘেরা পাহাড় থেকে মাঝ সমুদ্র, আকাশ থেকে মরুভূমি, মহড়া প্রস্তুতি সব শেষ। আর এই সংঘাতের আবহেই যুদ্ধের আগাম প্রস্তুতিতে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে আধ ঘন্টা ব্ল্যাকআউটের মহড়া দিয়েছে ভারতীয় সেনা। আর এবার রাজ্যে রাজ্যে মক ড্রিল শুরু করার নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিক সুরক্ষায় 7ই মে সাধারণ জনগণকে মক ড্রিল করানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারগুলিকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে এয়ার রেইড ওয়ার্নিং সাইরেন বাজাতে হবে, অর্থাৎ আকাশপথে শত্রু আক্রমণের সংকেত হিসেবে সাইরেন বাজানো হবে। সাধারণ মানুষ, ছাত্রছাত্রীদের সচেতনতামূলক প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা শত্রুপক্ষের আক্রমণের মুখে নিজেদের রক্ষা করতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে আলো নিভিয়ে রাখার পরিস্থিতি তৈরি হলে সেই সময় কি করণীয় তার প্রশিক্ষণ, শত্রুর দৃষ্টি থেকে প্রাথমিকভাবে নিজেকে আড়াল করা বা লুকোনোর প্রশিক্ষণ, জনবহুল এলাকা থেকে কিভাবে দ্রুত ও নিরাপদে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া যায় তার মহড়া দিতে বলা হয়েছে। পাকিস্তান জানে না কোন জায়গায় কি দিয়ে হামলা হবে, সো পাকিস্তানের আর্মি এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো রিডিপ্লয় করছে, ওদের এয়ারফোর্স এক এয়ারবেস থেকে আরেক এয়ারবেসে যাচ্ছে, কেন কি ওরা খুব দুর্বল মিলিটারি নেভি। ইন্ডিয়া দেখছে পাকিস্তানে মিলিটারিলি কখন ডিসলোকেট হয়ে যাবে, হয়তো ওই সময় ইন্ডিয়ান মিলিটারি পাকিস্তানের উপরে হামলা করবে। এরই মধ্যে পহেলগাঁও হত্যার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এই বৈসারণ ঘাটির আশপাশে ছড়িয়ে রয়েছে অন্তত 54টি রাস্তা। সূত্রের খবর, বৈসারণ ভ্যালির ঘন জঙ্গলের মধ্যে বেশ কয়েকটি জঙ্গি ঘাটির হদিশ মিলেছে। এনআইএ সূত্রে খবর, হামলাকারীদের মধ্যে 3 জন হিজবুলের, 8 জন লস্করের এবং 3 জন জৈশের জঙ্গি ছিল। এরই মধ্যে পুঞ্চে জঙ্গিদের গোপন ঘাঁটি উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। জঙ্গলের মধ্যে একটা ন্যাচারাল কেভ বলা হচ্ছে, একটা প্রাকৃতিকভাবে তৈরি একটা গুহা মতো জায়গা, সেই তার ভেতরে এই পরিমাণ বিস্ফোরক মজুত করা ছিল, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 5টি আইইডি পাওয়া গিয়েছে, সেটা বিভিন্ন ওজনের, এবং কিছু পাউডার জাতীয় পদার্থ পাওয়া গিয়েছে, যেটাকে বিস্ফোরক বলে মনে করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। পহেলগাঁও কাণ্ডে প্রত্যাঘাতের প্রস্তুতির মধ্যেই সোমবার প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ধীরে ধীরে পাকিস্তানকে কোণঠাসা করছেই, প্রাথমিকভাবে আন্তর্জাতিক স্তরে কোণঠাসা, তারা জঙ্গিদের সমর্থন করে। দ্বিতীয়ত এয়ার স্পেস বন্ধ করে দেওয়া, এখন অনেকগুলো এয়ারক্রাফট ঘুরে ঘুরে যাচ্ছে। তৃতীয়ত হচ্ছে পাকিস্তানের মাটি থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে জঙ্গিরা যে বিভিন্ন রকম সরবরাহ করছে বা আদান প্রদান করছে, বর্ডার সিল করে দেওয়া, এবং শেষ যেটা জলচুক্তি সেটাকে অ্যাবিয়েন্সে রাখা, এবং তাছাড়াও ভাবুন এমবাসি থেকে লোক কমিয়ে আনা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো চলছে। পাকিস্তানকে কোণঠাসা করতে যখন চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ভারত, ঠিক সেই সময় রাশিয়া ও জাপানও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে সন্ত্রাস দমনে ভারতের লড়াইয়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভ্লাদিমির পুতিন। পাশাপাশি সোমবারই দিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল নাকাতানির সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবিপি আনন্দ। এই মুহূর্তের সবথেকে বড় খবর, রাষ্ট্রসংঘের মহাসচিব ভারত এবং পাকিস্তান দু দেশকে সংযত থাকার উপদেশ দিলেন এবং বললেন যে প্রয়োজন হলে রাষ্ট্রসংঘ হস্তক্ষেপ করতে পারে, রাষ্ট্রসংঘ সাহায্য করতে পারে। আবার বলছি, রাষ্ট্রসংঘের মহাসচিব ভারত এবং পাকিস্তান দু দেশকে সংযত থাকার উপদেশ দিলেন এবং বললেন যে প্রয়োজনে রাষ্ট্রসংঘ সাহায্য করতে পারে। কিন্তু আমি এইখান থেকে একেবারে স্পষ্ট ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসব, যে কোনো সাধারণ মানুষকে, দেবাশিস দা আপনি যদি বলেন যে এয়ার রেড সাইরেন দেশ জুড়ে তৈরি রাখার কথা বলা হয়েছে এবং সমস্ত অপারেশনাল সিভিলিয়ানদের ট্রেনিং দেওয়ার কথা বলা হয়েছে, 7ই মের মধ্যে ড্রিল শেষ করতে হবে, মক ড্রিল কন্ডাক্ট করতে হবে, তাতে প্রথম একজন সাধারণ মানুষের মনে যে আশঙ্কাটা আসে বা যে ভাবনাটা আসে সেটা হচ্ছে যুদ্ধ আসন্ন। এর মধ্যে কতটা সত্যতা আছে?
দেখুন, এখন তো যেভাবে মিটিংগুলো হচ্ছে এইটা কিন্তু খুব নর্মাল না। মানে একটা ক্যাবিনেট সিকিউরিটি কমিটি মিটিং হলো ঠিক আছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি সার্ভিস চিফের মিটিং, ইন্ডিভিজুয়ালি ডিফেন্স সেক্রেটারির মিটিং, এইগুলো একটু অন্য রকমের বাচ্চা আমার কানে আর কি, যেটুকুনি আমি বুঝি। ব্রিগেডিয়ার দাস, আপনি তো কার্গিল যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন, তখন কি এই ধরনের ড্রিলের কোনো? হ্যাঁ, দেখুন আসলে কি হয়েছে আজকে এই প্রশ্নটা, কারণ যেহেতু আমরা ওই দিকটায় ছিলাম, আমি আমার ওয়াইফকে আজকে করছিলাম যে তোমরা কি এরকম দেখেছিলে? না, এরকম হয়নি। হ্যাঁ, কারণ আমরা তো জানতে পারছি না, আমরা টিভি দেখছিলাম যে হ্যাঁ। তো আপনার সাথে একটা জোক শেয়ার করছি কার্গিল ওয়ারের, যে অনেক কোম্পানি থেকে অনেক টাকা পয়সা দেবে বলছিল। তো আমরা তখন মানে আমরাও তো সন্ধ্যাবেলায় বসে থাকি যে অর্ডার আসবে, ঢুকে যাবে পাকিস্তানে, তো আমরা মোটামুটি জানি যে আমরা হয়তো ফিরবো না। তো নানান তখন আমরা বলতাম যে এত পয়সা টয়সা দেখে নিজেদের বউগুলোর না মাথা ঘুরে যায় আর কি, হ্যাঁ, যে এলে এলো, না এলে না এলো আর কি। হ্যাঁ, তো এনিওয়ে দ্যাটস এ মিলিটারি হিউমার, একটা ব্ল্যাক হিউমার চলে ওয়ার টাইমে, এখনো নিশ্চয়ই চলছে ওদের সব জায়গায়। হ্যাঁ, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট এই রকম প্রস্তুতি যে ব্ল্যাক আউট এই ওই 71-এ হতো একদম, তাছাড়া হয়নি। আমি তখন ছোট ছিলাম, বাট আমরা দেখেছি, মনে আছে একটু একটু আর কি, হয়নি। এবার যেটা হচ্ছে, একটা কোথাও আমি যেটা আভাস পাচ্ছি, এখন বুঝতে পারছি যে একটা প্ল্যান ছিল পাকিস্তানের, এবং পাকিস্তান একলা ছিল না এই প্ল্যানে, আরও কিছু দেশ ছিল। আমার মনে হয় তাতে মানে তুর্কি ছিল, আমার মনে হয় বাংলাদেশও ছিল, আমার মনে হয় চীনেরও মদত ছিল, এবং পাকিস্তানের কিছু আর্মি জেনারেলসরা ছিল তাদের দেশের, এবং তাদের একটা প্ল্যান ছিল যে ইন্ডিয়া এরকমভাবে রিয়্যাক্ট করবে, এবং সেই রিয়াকশানটার কাউন্টার রিয়াকশান তারা দেবে, এবং সেইটা একটা সুপ্রিম কাউন্টার রিয়াকশান হবে। সেইখানে এই যে সময়টা নিচ্ছে, এটাতে তারা খুব প্যানিকড মোডে আছে। আমি আপনাকে জানাচ্ছি যে সিয়াচিন গ্লেশিয়ার থেকে আপনার স্যার ক্রিক, আমাদের এই পুরো জায়গাটাতে পাকিস্তানের সব রাডার 24/7 অ্যাক্টিভ হয়ে আছে। যত টেরিস্ট ক্যাম্প ছিল সমস্তটা পাঠিয়ে দিয়েছে, মানে যে টেরিস্ট ছিল বাড়ি যাও, পরে আবার দেখা হবে আর কি, তারা যে যার চলে গেছে, কেউ নেই। এবং যাদের ওদের এয়ারফোর্সের যে ফাইটার প্লেনসগুলো আছে, আমাদের ভাষায় আমরা বলি ব্লাস্ট পেন। ব্লাস্ট পেন মানে আন্ডারগ্রাউন্ড কংক্রিটের ইসের মধ্যে ঢুকে যায়, যাতে ফার্স্ট অ্যাটাকে ওরা ধ্বংস না হয়ে যায়। তাহলে তো যেটা ইরাকে করা হয়েছিল ইউএসের, যে সুপ্রিম এয়ার ডমিনেন্স ছিল আর কি, সেইটা করে দেওয়া হচ্ছে। তো ইন সাম ওয়ে ওরা প্রচণ্ডভাবে প্যানিকড আছে যে কি রিয়াকশনটা কি হতে পারে। আবার কিছু জিনিস ওরা করছে যে আমাদের কাছে কিন্তু নিউক্লিয়ার বোম আছে, নানান রকমভাবে এই দুটো মিসাইল টেস্ট করেছে 3 দিনে ওরা, এই দুটোই নিউক্লিয়ার ডেলিভারির ক্যাপাবিলিটি করেছে ওরা। এটাতে ওরা কি চাইছে যে ইন্টারন্যাশনাল মানে ওদের যেহেতু প্ল্যানটা কাজ করেনি, যে ভারত ইমিডিয়েট কোনো রিয়াক্ট করেনি, যে ইন্টারন্যাশনালি যদি কিছু করে এদের এটাকে দামানো যায়। কারণ আমি একটু যোগ করি, আপনি প্যানিক রিয়াকশনের কথা বলছেন, নিজাক রিয়াকশনের কথা বলছেন। তথ্য সম্প্রচার মন্ত্রী পাকিস্তানের রাত 2টোর সময় প্রেস কনফারেন্স করে বলছেন যে 24 বা 48 ঘন্টার মধ্যে ভারত আক্রমণ করতে পারে। এটাও তো একটা প্যানিক রিয়াকশন একদম। এবং রাত 2টোর সময় অনেক কিছুই করছেন ওরা, এবং অনেক জায়গায় শোনা যাচ্ছে যে একজন মন্ত্রী বললেন, চ্যানেলেই দেখলাম, আপনাদের চ্যানেলে দেখলাম, যে যদি কিছু হয় আমি পালিয়ে চলে যাবো ইংল্যান্ডে। আপনি দেখেছেন কিনা জানি না, অদ্ভুত একজন মন্ত্রী বলছেন দেশে আমি পালিয়ে চলে যাবো ইংল্যান্ডে। এবং বিলাল ভুট্টো কিছুদিন আগে বলছেন রক্তগঙ্গা ইন্দাস বইবে, এখন বলছেন আমাদের একটা পাস্ট আছে, সেই পাস্টটা খুব একটা ভালো না। তো কোথাও একটা মনে হচ্ছে এদের প্ল্যান বানচাল হয়ে গেছে। এবং এই যে আটঘাট বেটে নামা, এই যে সমস্ত, এটাকে আমরা আমাদের ভাষায় বলি হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচ। হোল অফ গভর্নমেন্ট মানে খালি আর্মি, নেভি, এয়ারফোর্স না, মানে আমাদের স্পেস রিসার্চ, আমাদের ব্যাংকিং সিস্টেম, আমাদের সমস্ত যা যা আছে আমাদের, মানে আপনি পাড়ার ট্রাফিক পুলিশ থেকে, সিভিল গার্ড থেকে, হোম ডিফেন্স থেকে, রেল এরিয়া সিকিউরিটি, আমাদের ড্যামস, সমস্ত কিছু ব্যবহার হচ্ছে। তার একটা ঝলক দেখলাম আজকে, যে চেনাব নদীটা একটু শুকিয়ে দিল কিছুক্ষণের জন্য, একটু ডিসিল্টিং করবে বলে, এবং সেখানে জল দেখলাম লোকে পায়ে হেঁটে যাচ্ছে, কারণ তারা তাদের জীবনকালে কোনোদিন পায়ে হেঁটে ওই নদীটা পার হতে পারেনি। ওই নদীটা চন্দ্রভাগা নদীতে আমি বহুবার ওই নদীর পাড়ে বসেছি। আমরা রাস্তায় শ্রীনগর যাওয়ার সময় ওখানটা একটা ব্রেক নিতাম আমরা, রামবন ট্রানজিট ক্যাম্প বলে আমাদের। তো খুব সুন্দর নদী, এবং আমিও কখনো দেখিনি, আমারও যেতে ইচ্ছা করছিল যে কি করে দেখবো যে ভেতরে পাথরগুলো কেমন, কতটা ডিপ, কারণ ওটা শুকিয়ে গেছে একদম। অনেকে আপনাদের চ্যানেলেও বলেছে কিছু এই রিভার টিডিটা ক্যান্সেল করে খুব বেশি কিছু হবে না, 10 বছর লাগবে, 20 বছর লাগবে, একদিনে হয়ে গেছে। ব্রিগেডিয়ার দাস, এইখানে আমি দ্বিতীয়বার আপনাকে জানতে চাইবো,
সেটা হচ্ছে আপনি নিজেই বললেন যে এই ধরনের এই যে সাইরেনের প্রস্তুতি, মক ড্রিলের প্রস্তুতি, এটা অন্যরকম। শেষ হয়েছিল 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময়। তাহলে ভারত কি পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? আমার মনে হয় যেটা আপনি যদি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধটা দেখেন, রাশিয়ার শক্তি তো অনেক বড়, বাট ইউক্রেন লড়াইটা কি করে চালিয়ে যাচ্ছে? ইউক্রেন লড়াই চালিয়ে যাচ্ছে একমাত্র বাইরের সাপোর্ট থেকে। লোকেরা তাদের অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, একদম সোজা কথায় প্রচুর টাকা দিচ্ছে। সেটা ট্রাম্প নিজে বলেছে যে আমরা তোমাদের এত $150 বিলিয়ন দিয়েছি। এবার পাকিস্তানের কাছে কিন্তু সেই অর্থের হয়তো প্রতিশ্রুতি আছে কোনো অন্য দেশের থেকে, এবং সেটা যদি লং ড্রন ওয়ার হয় তাহলে ভারতকে তো মেন্টালি প্রস্তুত থাকতেই হবে। কারণ আমরা একদিকে প্রতিশোধ চাইবো, আমরা রোজ বলবো যে কেন প্রতিশোধ হচ্ছে না, দেরি কেন করছে, আবার একদিকে চাইবো যে আমাদের একটু ডিসকমফর্ট হবে না। এটা হয় না। ওয়ার আমাদের ভাষায় বলি ওয়ার ইজ অ্যান এক্সপেন্সিভ হবি। তো এই এক্সপেন্সিভ হবিটা আমরা যদি চাই তো সেটার পুরোপুরি প্রতিশ্রুতি আমাদের রাখতে হবে। কিন্তু আমার মনে হয় আমাদের দেশের যারা এখন শাসন ব্যবস্থায় আছেন, আই এম টকিং অফ হোল অফ গভর্নমেন্ট অ্যাপ্রোচে, তারা সবাই একটা জিনিস করছেন যাতে সাপও মরে ওর লাঠিও না ভাঙে। ঠিক, একদম। আমি এখান থেকে বলতে চাইবো যে সবার নজর হচ্ছে প্রধানমন্ত্রীর দিকে। এই আবহে আগামীকাল এবিপি নেটওয়ার্কের সামিটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবার বলছি যে পাকিস্তানকে ভারত কিভাবে প্রত্যাঘাত করবে তাই নিয়ে প্রধানমন্ত্রী কি মুখ খুলবেন আমরা জানি না। আগামীকাল এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে 8টা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভাষণ দেবেন সেটার লাইভ সম্প্রচার হবে। আমি আবার বলছি, লাইভ সম্প্রচার হবে আগামীকাল এই ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে। এবিপি নেটওয়ার্কের সামিটে নরেন্দ্র মোদী আসছেন আগামীকাল ঠিক এই সময় 8টার সময়। আমি জানি না, সবার নজর থাকবে প্রধানমন্ত্রীর ভাষণের দিকে যে তিনি কি আদৌ এ নিয়ে কিছু বলবেন। আমি এইখানে আমার পরের প্রতিবেদন, যেহেতু দেবাশিস দা কার্গিলের কথা তুললেন, 26 বছর আগে কার্গিলের যুদ্ধ, আর সেই কার্গিলের যুদ্ধ সেইখানে আমার প্রতিনিধিদের আজকে পাঠিয়েছি, সুকান্ত মজুমদারের সঙ্গে সেখান থেকে কথা বলবো। পাশাপাশি আজকে শুরু করলাম যা দিয়ে, পেহেলগামের পর সীমান্ত কিন্তু লাগাতার উত্তপ্ত হয়ে আছে। এই আবহে গুলমার্গের তুষারে ঢাকা যে পাহাড়, তার অত্যন্ত প্রহরায় আছে বিএসএফের সঙ্গে আছে আমার আরেক সহকর্মী সন্দীপ সরকার। আমি প্রথমে সন্দীপের প্রতিবেদন দেখাবো, তারপর সরাসরি তার সঙ্গে কথা বলবো। দেখুন। পেহেলগাঁওয়ের জবাব কোন পথে? গত কয়েকদিনে ভারতের 3 সেনাবাহিনীর যুদ্ধের মহড়ার ছবি কাঁপুনি ধরিয়েছে পাকিস্তানের। সংঘাতের এই পরিস্থিতিতে বারামুলায় বিএসএফের প্রস্তুতির সাক্ষী হলো এবিপি আনন্দ। সীমান্তে নিয়ন্ত্রণ রেখাতে বেড়েছে উত্তেজনা, আর সেই উত্তেজনার আঁচ পৌঁছেছে সীমানা লাগোয়া প্রত্যেকটি ভারতীয় পোস্টে। এই মুহূর্তে যারা বিএসএফ জওয়ানরা রয়েছেন তারা তাদের টহলদারি চালাচ্ছেন। এই টহলদারি প্রত্যেক দিন চলে এবং প্রত্যেক দিন তাদের যে ফরওয়ার্ড পোস্টগুলি রয়েছে সেই সমস্ত ফরওয়ার্ড পোস্টগুলিতে এই ট্রুপ পৌঁছায়। বিএসএফের এই ফরওয়ার্ড পোস্ট থেকে পিওকের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার। সবসময় তাক করে রয়েছে শত্রু সেনার স্নাইপার, প্রস্তুত আর্টিলারি। তার মধ্যে বুক চিতিয়ে দেশকে রক্ষা করছে বিএসএফ। চারিদিকে ঘন জঙ্গল, আর তার মধ্যে দিয়েই ক্যাম্প থেকে ফরওয়ার্ড পোস্টের দিকে এগোচ্ছেন জওয়ানরা। স্টপ, লুক অ্যান্ড মার্চ। বাড়ি পেয়ার তৈরি করে অতি সাবধানে ফেলতে হচ্ছে পা। ট্রুপ ধাপে ধাপে এগোয়। একদল যখন ফরওয়ার্ড পোস্টের দিকে যাচ্ছে তখন তাদের কভার আপ করার জন্য অনেকটা দূরে বাকিরা থাকেন, এবং তারপরে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত চলে যাওয়ার পরে তারা পজিশন নেন। পিছনের দিকে ট্রুপটা পৌঁছে যায় তার আগে। এইভাবেই ফরওয়ার্ড পোস্টে যাওয়ার সময়, যেহেতু পাহাড়ি উপত্যকা, শত্রুপক্ষের নজর এই রুটের দিকে অনেক সময় থাকে, অনেক সময় ঘন জঙ্গলের কারণে তারা দেখতে পান না ঠিকই, কিন্তু ঝুঁকি কেউ নেন না। কাশ্মীর মানেই বরফ সাদা চাদর, কাশ্মীর মানেই পাইন আর দেবদারুর ঘন জঙ্গল। তারই মধ্যে মাঝে মধ্যেই শত্রুর গতিবিধির ওপর নজর রাখতে ওড়ানো হচ্ছে ড্রোন। যখন এইভাবে সার্চ অপারেশন চলে, বিএসএফ এর যারা জওয়ানরা রয়েছেন তারা এইভাবেই সমতল জায়গায় তারা ড্রোন ওড়ান, এবং সেই ড্রোনের সাহায্যে তারা গোটা এলাকাটা একবার চোখ বুলিয়ে নেন যে রুটে তারা যাচ্ছেন সেই রুটে কোনো বিপদ উৎপেতে নেই তো। সমুদ্রপৃষ্ঠ থেকে ফরওয়ার্ড পোস্টের উচ্চতা প্রায় 9000 ফুট। ওপারে পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদ। গোয়েন্দা সূত্রে খবর, সেখানেই রয়েছে জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাড।
এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে মহড়ার যেটা চলছে তাতে তারা ছোট ছোট দলে ভাগ হয়ে গেলেন। ছোট ছোট দলে ভাগ হয়ে গিয়ে প্রথম পজিশন নিল একটা দল, যে ঘরটাকে সন্দেহ করা হচ্ছে সেই ঘরের দিকে তাক করে ইনসাস উঁচিয়ে তারা বসে রইলেন। যে দলটি প্রথমে এসে পজিশন নিয়েছিল সেই দলটি তারা একদম পিছন থেকে পৌঁছে গেলেন ফরওয়ার্ড পোস্টের একদম কাছে, অর্থাৎ যে ঘরে তাদের টার্গেট রয়েছে সেই ঘরের কাছে তারা চলে গেলেন। এবং পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় যে দলটি ছিল তারাও কিন্তু পজিশন নিয়ে নিয়েছে। এখন এইভাবেই কিন্তু ধাপে ধাপে, যাতে শত্রুপক্ষ জানতে না পারে সেটা বুঝেই কিন্তু তারা একদম টার্গেটে পৌঁছে গেলেন। জীবন পর্যন্ত কর্তব্য, মৃত্যু অবধি কর্তব্য, এই মূল মন্ত্রকে সামনে রেখেই সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, বারামুলা। আমার সহকর্মী সন্দীপ সরকারের সঙ্গে সরাসরি কথা বলবো। সন্দীপ, এই মুহূর্তে তুমি গুলমার্গে আছো, নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে তুমি দাঁড়িয়ে আছো। আমার তোমার কাছে প্রথম প্রশ্ন থাকবে যে নিয়মিত এইখানকার যে ড্রিলগুলো হয় সেইটার থেকে এই কোথাও জঙ্গল, কোথাও পাহাড়ে ঘেরা এলাকা, বিএসএফ সঙ্গে তুমি আছো, কতটা মানে এখনকার যে ড্রিলটা হচ্ছে, যে প্রস্তুতিটা হচ্ছে, সেটা কতটা আলাদা? একেবারেই আলাদা। সারা বছর তারা এই ফরওয়ার্ড পোস্টগুলো পাহারা দেওয়ার কাজ করেন এবং এই ফরওয়ার্ড পোস্টগুলোতে যে ম্যান পাওয়ার থাকে সেই ম্যান পাওয়ার কিন্তু বেড়ে গিয়েছে আগের থেকে। ফলে এটা হচ্ছে প্রথম একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘন ঘন ড্রিল খুব একটা দেখা যায় না। এবং শুধু এই ঘন ঘন ড্রিল নয়, তার পাশাপাশি এই যে পাহাড়ি উপত্যকা, ফরওয়ার্ড লাইন তারা পাহারা দিচ্ছেন, নিয়ন্ত্রণ রেখা তারা পাহারা দিচ্ছেন, কিন্তু নিয়ন্ত্রণ রেখার এপারে অর্থাৎ ভারত ভূখণ্ডে সেই জায়গায় যে পাহাড়ি উপত্যকা রয়েছে, যে পার্বত্য জঙ্গলগুলি রয়েছে, সেখানে এই যে সার্চ অপারেশন, লাগাতার সার্চ অপারেশন, ভোরের আলো ফোটার থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সার্চ অপারেশন, এই সার্চ অপারেশন কিন্তু এই মাত্রায় হতো না, হয় না। এবং 3 নম্বর যে বিষয়টা তা হলো পেহেলগাঁওতে যেখানে ঘটনা ঘটেছিল সেটা একটা জনপ্রিয় পর্যটন কেন্দ্র, সেই জায়গাতে এই ঘটনা ঘটেছে। তারপর তার প্রভাব তো সব জায়গাতেই পড়েছে। এই মুহূর্তে 48টা ঘোরার জায়গা জম্মু কাশ্মীরে, সেই জায়গাগুলিকে পর্যটকদের যেতে নিষেধ করে দেওয়া আছে। এর বাইরে যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে গুলমার্গ রয়েছে। তো এই গুলমার্গে দাঁড়িয়ে আমরা দেখেছি যে যারা এই এমনিতেই ট্যুরিস্ট নেই, হাতে গোনা দিনে হয়তো মেরে কেটে 15 থেকে 20টা পরিবার ঘুরতে আসছে, যেটা ভাবা যায় না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই গোটা পর্যটন কেন্দ্র তা কিন্তু সারা দিনে অসংখ্যবার এখানে পার্মানেন্ট পোস্টিং রয়েছে বিএসএফ, সিআরপিএফের, এবং নিয়ম করে দেওয়া হয়েছে বিকেল 5টার পরে কোনো গাড়ি পেহেলগাঁও থেকে শ্রীনগরের দিকে, মানে এই যেখানে আমি রয়েছি সেই জায়গা থেকে, গুলমার্গ থেকে আর পাহাড় থেকে নিচে নামবে না, শ্রীনগরের দিকে যাবে না, এবং কোনো গাড়ি ওই জঙ্গল পথে গুলমার্গের দিকে আসবে না। এই নিয়ম জারি করে দেওয়া হয়েছে। ফলে বুঝতেই পারছো যে এই পরিস্থিতি আগের থেকে অনেকটা আলাদা। যে আলাদা পরিস্থিতিকে এই মুহূর্তে সামাল দিতে কোমর বেঁধে নেমেছে এখানে বাহিনী। শুধু বিএসএফ নয়, বিএসএফের পাশাপাশি সিআরপিএফ রয়েছে, রাস্তায় জায়গায় জায়গায় চেকপোস্ট রয়েছে। প্রায় প্রত্যেকটি পাহাড়ে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে বিএসএফ, কোথাও সিআরপিএফ। এরকম একটা পরিস্থিতি। শুধু নিয়ন্ত্রণ রেখা পাহারা দেওয়া নয়, নিয়ন্ত্রণ রেখার ভেতরে 5-6 কিলোমিটার পর্যন্ত প্রত্যেকটা পাহাড়ে পোস্ট করা হয়েছে, সেখানে সশস্ত্র বাহিনী পাহারার দায়িত্বে আছে। সন্দীপ, এই মুহূর্তে ওখানকার তাপমাত্রা কীরকম? এই মুহূর্তে 9 ডিগ্রি তাপমাত্রা, টেম্পারেচার, শুনশান, ফাঁকা, গোটা এই মুহূর্তে গুলমার্গ খাঁ খাঁ করছে। আমি এই অন্ধকারে দেখাতে পারছি না। ঠিক যে জায়গাতে গুলমার্গে পর্যটকরা আসেন এবং সেই গন্ডোলায় করে বরফের চূড়া পাহাড়ে ওঠেন, সেই পাহাড় চূড়ার পরে আরও 2টি শৈলশিরা রয়েছে, তার ঠিক পরেই হচ্ছে নিয়ন্ত্রণ রেখা, এবং তার ওপরে পাকিস্তানের ফোর্স তারা আগ্নেয়াস্ত্র নিয়ে বসে রয়েছে এবং পোস্ট লক্ষ্য করে। এখানে নয়, এখানে গুলি বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। বারামুলার এই সেক্টরে গুলি বৃষ্টির কোনো খবর নেই, কিন্তু পার্শ্ববর্তী অনেক জায়গাতেই প্রত্যেক দিন, গত 11 দিন ধরে প্রত্যেক রাতে গুলি বৃষ্টি হয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সতর্কতায় ফাঁক ফোকর রাখার কোনো জায়গা নেই, সেই ভুল করার কোনো জায়গা নেই, সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু বাহিনী কাজ করছে। এবং এই মুহূর্তে এই যে চেহারাটা গুলমার্গের, কিছুক্ষণ আগেই কথা হচ্ছিল একজন বিএসএফ এর এখানে যিনি কর্তব্য ডিউটিতে ছিলেন তার সাথে, তিনি বলছেন যে
কিছু মাস আগে পর্যন্ত আমরা এখানে সারা রাত পর্যটকরা আনাগোনা হয়েছে, কোনো বিধিনিষেধ ছিল না। ব্যবসায়ীরা বলছিলেন রাত্রি 12টাতেও এখান থেকে পর্যটকরা গাড়ি নিয়ে রওনা হয়েছেন অন্য গন্তব্যে, এবং অন্য পর্যটকরা অনেক রাতেও এখানে ঢুকেছেন। কিন্তু এখন পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা। বিকেল 5টার পরে কোনো গাড়ি অন্য দিক থেকে ওই জঙ্গল পথ ধরে গুলমার্গের দিকে আসবে না। আর গুলমার্গে যে পর্যটকরা রয়েছেন, এখানে বলে নেওয়া ভালো যে এখানে সূর্যের আলো কিন্তু থাকে মোটামুটি রাত্রির 7:45 পর্যন্ত। ফলে বিকেল 5টার সময় যাতায়াত বন্ধ করে দেওয়া, তারপরেও কিন্তু অনেকক্ষণ আলো থাকে, কিন্তু ঝুঁকি নেওয়া হচ্ছে না। একদম ধন্যবাদ সন্দীপ। আমি এইখানে খানিকক্ষণ আগে যেহেতু দেবাশিসদা বললেন কার্গিলের কথা, 26 বছর আগে সেই উত্তপ্ত আগুন ঝরা একটার পর একটা বোফোর্স কামানের গুলি ছুটে যাচ্ছে, সেই কার্গিল আজকে কীরকম। আমার আরেক সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায়, তার সঙ্গে সরাসরি কথা বলবো। তার আগে গোটা দিন ধরে সেই কার্গিলের ছবি পাঠিয়েছে সুকান্ত, দেখাবো। সেনাবাহিনীর মহড়া, গোলাবর্ষণ, ছবিগুলি দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে আজ থেকে 26 বছর আগের কথা। 1999 সালের কার্গিল যুদ্ধ, ভারতীয় সেনার বীর গাথা অপারেশন বিজয়, যা আজও প্রতিটি দেশবাসীর মুখে মুখে ফেরে। 1999-এর 3রা মে স্থানীয় মেষপালকের কাছ থেকে পাকিস্তানি অনুপ্রবেশের কথা জানতে পারে ভারতীয় সেনা। বরফ পড়ার সুযোগ নিয়ে পাক হানাদার ও পাক সেনারা ঢুকে পড়েছিল এইসব পাহাড়েরই বিভিন্ন খোপে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 17 কিলোমিটার দূরে টাইগার হিল যে পয়েন্ট রয়েছে, সেই টাইগার হিল পয়েন্ট, অন্যদিকে আরও 2টি পয়েন্ট রয়েছে, যার মধ্যে বাটালিক সেক্টর এবং দ্রাস সেক্টর। সেইখানে রাতের অন্ধকে পাক মদতপুষ্ট জঙ্গিরা এসে সেই সেক্টরগুলোকে তারা দখল করে, এবং সেই গোটা ঘটনার কথা স্থানীয় একজন মেষপালক গিয়ে জানায় কাছাকাছি থাকা একটি ইন্ডিয়ান আর্মির ছাউনিকে। পাকিস্তানের তখতে তখন নওয়াজ শরীফ, ক্ষমতার আসল চাবিকাঠি অবশ্য তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফের হাতে। পাক সেনা ও পাক হানাদারদের হঠাতে পূর্ণোদ্যমে ঝাঁপিয়েছিল ভারতীয় সেনা। 1999-এর 9 মে পাকিস্তানি সেনা কার্গিল সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ শুরু করে। যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। বফোর্সের গোলা পাকিস্তানিদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। ঠিক ডান দিক, সেটাই হচ্ছে টাইগার হিল। 1999 সালের 3 মে এই টাইগার হিলে কিন্তু অনুপ্রবেশ করে বরফের সাহায্য নিয়ে তারা কিন্তু উপরে উঠেছিল এই পাকিস্তানি সেনা এবং পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই টাইগার হিল তারা ক্যাপচার করে নেয়। উচ্চতার অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে একের পর এক সেক্টর তারা দখল করেছিলেন। ভারতীয় সেনা তাদের সেলিং এর জেরে তারা কিছুটা পিছু হটে যান, কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে বাহিনীর তরফে কিন্তু একেবারে পদক্ষেপ নেওয়া হয়। সেদিনের সেই যুদ্ধের ভয়ঙ্কর স্মৃতি আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে এই পাঁচিল। এই বাংকারগুলোই দখল করেছিল পাকিস্তানি সেনারা। উদ্দেশ্য ছিল এই পাঁচিল ভেঙে রাস্তা উড়িয়ে দেওয়ার, যাতে সেনাবাহিনীর গাড়ি আটকে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেদিনের সেই অসম লড়াইয়ে প্রবল পরাক্রম দেখায় ভারতীয় সেনাবাহিনী। मैं 91 में रिटायर हो गया था। जिस टाइम कारगिल युद्ध यहाँ चला, 7 तारीख को हमारे बच्चे जो थे वो बेडू चराने के तोलोलिंग में गए थे। पाकिस्तानी फौज आ रही बेडू लेने के लिए। हाँ, बच्चे आए दौड़ के, जो बोला के हमको उधर इंडियन आर्मी आई, इसलिए हमने डर के मारे लेके आए। यहाँ तो कोई वो मिलिटेंसी का भी नहीं है इस एरिया में। ये टूरिज्म के लिए भी बहुत बढ़िया एरिया है। इस एरिया में कुछ भी नहीं है। इसमें क्या एहसान की बात है, हमारा अपना मुल्क है, हम नहीं करेंगे और कौन करेगा। 1999-এর 4 জুলাই 11 ঘন্টা রক্তক্ষয়ী যুদ্ধের পর ভারতীয় সেনা টাইগার হিল পুনরুদ্ধার করে। এই টাইগার হিল দখল করতে গিয়েই প্রাণ দেন ভারতীয় সেনার তরুণ ক্যাপ্টেন বিক্রম বাত্রা। বাদিকের পয়েন্টটা তোমাকে আমি দেখানোর চেষ্টা করবো, যেটাকে বলা হয় টোলুলিং পয়েন্ট, যেটিকে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, যাকে কার্গিলের হিরো বলা হয়, তিনি কার্যত গোটা রাত সেখানে ট্রেক করে উঠে সেই যে পিক পয়েন্ট, সেটাকে তিনি কিন্তু ভারতীয় বাহিনীরকে রিক্যাপচার করিয়েছিলেন, এবং সেই সময় তার মৃত্যু হয়। পরবর্তীকালে তিনি কিন্তু শহীদ হন, এবং পরবর্তীকালে এই পয়েন্টের নাম বদলে সেটাকে বাত্রা পয়েন্ট করা হয়। ভারতীয় সেনা চেয়েছিল যে পাহাড়ি যুদ্ধে আমরা যেটা ফলো করি, যে উঁচু জায়গাটাকে বাইপাস করে পিছন দিকে চলে যাই, পিছন দিকে গিয়ে ওর লাইন অফ কমিউনিকেশন কেটে তারপর ওকে নামানো। প্রাইম মিনিস্টারের কন্ডিশন ছিল তোমরা লাইন অফ কন্ট্রোল ক্রস করবে না। তখন পাহাড়ের সামনাসামনি দিয়ে আক্রমণ করল। 1999-এর 14 জুলাই প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দেশবাসীর উদ্দেশ্যে জানান, কার্গিল বিজয় সম্পূর্ণ। আজ সেই কার্গিলেই বীর জওয়ানদের স্মৃতিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, ভারতীয় সেনার যুদ্ধ জয়ের উজ্জ্বল গৌরব। সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।
এই মুহূর্তে কার্গিলেই আছে আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায়। সরাসরি সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, গোটা দিন ধরে তুমি এই কার্গিল, দ্রাস, বাটালিক সেক্টরের একটার পর একটা প্রতিবেদন তুলে ধরেছো দর্শকদের জন্য। আমি বলছি সেই 1999-এর যুদ্ধের এখনও ছড়িয়ে ছিটিয়ে নানা নিদর্শন, প্রমাণ, ক্ষত, যন্ত্রণা, বিজয়ের উল্লাস সব কিছু এখনও আছে। এই প্রেক্ষিতে সীমান্তে আবার সংঘাতের মেঘ। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে যে কার্গিল এলাকায় কি প্রস্তুতি দেখছো? একেবারে দেখো, 1999 পরে 2025 মাঝখানে 26 বছর কেটে গেছে এবং পেহেলগাম এই যে হত্যাকাণ্ড তাকে কেন্দ্র করে কিন্তু ফের এই যে এলওসি রয়েছে কার্গিলের, তা কিন্তু সেখানে সেনাবাহিনীর মোতায়েন আরও আগের থেকে বাড়ানো হয়েছে। সবথেকে বেশি যে সংখ্যা যেটা আমরা একেবারে দেখলাম জজিলা পাস থেকে আসার পথে, জজিলা পাস থেকে একেবারে যে কার্গিল ঢোকার যে রাস্তা এখনও কিন্তু দুর্গম। জর্জিলা পাসের যে নতুন যে একটি টানেল হচ্ছে সেটার আরও 4-5 বছর লাগবে, তারপরে কিন্তু সরাসরি অনেক এই রাস্তা সহজ হয়ে যাবে পর্যটক থেকে শুরু করে সেনাবাহিনীর রসদ আনার জন্য। কিন্তু ততদিন সেটা যখন হচ্ছে না, জজিলা পাস থেকে এই যে শ্রীনগর লে যে হাইওয়ে, যেটাকে ন্যাশনাল হাইওয়ে 1 বলা হয়, সেটা কিন্তু সরাসরি কানেক্ট করছে এলওসিকে। তেমন তার পাশাপাশি কিন্তু সেটা চলে যাচ্ছে লে লাদাখের দিকে, অর্থাৎ চীনের একেবারে সীমান্তের দিকে। ফলত এর আগে আমরা দেখেছি 1999 সালে 3 মেতে যখন একেবারে 3টি সেক্টরকে, গুরুত্বপূর্ণ সেক্টরকে দখল করেছিল পাক সেনারা, তার মধ্যে দ্রাস সেক্টর রয়েছে কিংবা বাটালিক সেক্টর বা টাইগার হিল সব থেকে উঁচু অল্টিটিউডে রয়েছে। তাদের কিন্তু প্রথম টার্গেট ছিল এই যে হাইওয়ে সেটাকে ওড়ানো। কেন তাদের এই টার্গেট ছিল? এই হাইওয়েকে যদি তারা ওড়াতে পারতো বা নষ্ট করতে পারতো, তাহলে সেনাবাহিনীর যাবতীয় রসদ তা কিন্তু এলওসিতে পৌঁছতে পারতো না। ঠিক সেই জায়গা থেকে বা অতীত সেই শিক্ষা থেকে নিয়ে আমরা যেটা দেখলাম যে একেবারে লে শ্রীনগর যে হাইওয়ে রয়েছে, যেটাকে ন্যাশনাল হাইওয়ে 1 বলে, সেখানে কিন্তু আগের তুলনায় অনেক বেশি সেনাবাহিনী সেখানে পোস্টেড করা হয়েছে বা তাদের ডিপ্লয়মেন্ট করা হয়েছে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এলওসির দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার, অন্যদিকে চীনের যে দূরত্ব রয়েছে সীমান্ত বর্ডার সেটা কিন্তু 500 কিলোমিটার। কিন্তু কোনোভাবে এই দুটো বর্ডারকে কোনোভাবে হালকা দিতে কিন্তু চাইছে না সেনাবাহিনী। সকাল থেকে রাত পর্যন্ত সেখানে কিন্তু ট্রাকের পর ট্রাক সেখানে সেনাবাহিনী চলে যাচ্ছে সেখানে মজুদ থাকতে। যখন আমরা একেবারে কার্গিল শহরে ঢুকছিলাম তখন আমরা প্রথম যেটা চোখে পড়লো দ্রাস সেক্টর, সেখানে যে মোটা পাঁচিল যেটাকে একের পর এক সেলিং করা হয়েছিল এবং সেটা কার্যত বলা যায় সেই পাঁচিল বাঁচিয়ে দিয়েছিল কিন্তু ন্যাশনাল হাইওয়েকে। এবং সেটা একটা বড় কারণ একেবারে সেনাবাহিনী বা ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে নাস্তানাবুদ করার ক্ষেত্রে। আমরা দেখলাম যে সেই পাঁচিল এখনও ভাঙা অবস্থাতেই রয়েছে এবং সেটাকে মেমোরিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ এই কার্গিল যুদ্ধের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যারা ছিল সেটা হচ্ছে স্থানীয় মানুষ। তার কারণ প্রথম ইনফরমেশন কিন্তু একজন মেষপালকই দিয়েছিলেন যে বাটালিক সেক্টর থেকে অনুপ্রবেশকারীরা ঢুকেছে। আবার আজকে আমরা যখন কি কথা বললাম সেই স্থানীয় বাসিন্দারা বলছেন যে যুদ্ধের সময় তারাই কিন্তু অ্যামুনেশন থেকে শুরু করে রেশন সব তারা প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু সেনাবাহিনীকে পৌঁছে দিয়েছিলেন। ফলত তাদের হাতও বা তাদের যে ভূমিকা সেটাও কিন্তু অস্বীকার করা যায় না। সব মিলে তারা কিন্তু আজকে এটাও বলছেন যে পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে তারা কিন্তু প্রস্তুত, যদি ফের আরও একবার এলওসি থেকে তাদের সাহায্য চাওয়া হয় বা সেনাবাহিনীর তরফে সাহায্য চাওয়া হয় তারা কিন্তু প্রস্তুত। অর্থাৎ সব মিলিয়ে কাশ্মীরে যেমন বারামুল্লা সেক্টরে একাধিক পয়েন্টকে সিকিওর করা হয়েছে, তেমন কিন্তু এলওসি কার্গিলও প্রস্তুত রয়েছে একেবারে শত্রু বাহিনীকে মোকাবিলা করার জন্য। ধন্যবাদ সুকান্ত, আবার কথা হবে আমাদের। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। এইটা দেখে এখনো পর্যন্ত প্রতিবেদনগুলো দেখে আপনাদের যদি মনে হয় যে পাকিস্তান সীমান্ত নিয়ে শুধু ভারতের উদ্বেগ আছে তা নয়, যেহেতু বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে গত কয়েক মাসের মধ্যে, সেহেতু বাংলাদেশের দিকে সেই সীমান্ত, বিশেষ করে দীর্ঘ সীমান্ত আমাদের এই রাজ্যের সঙ্গে, তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এই অনুষ্ঠানে আমি পরপর আপনাদের সামনে একটা সিরিজ রাখবো একেবারে জেলা ধরে ধরে যে আমাদের এই রাজ্যের সীমান্তের কি প্রস্তুতি, বিএসএফ কি করছে, অথবা কোথাও সেনার কোনো বিশেষ তৎপরতা দেখা যাচ্ছে কি না, কি ভাবছে সেনাবাহিনী, আমরা জানার চেষ্টা করব। আজকে যেরকম উত্তর 24 পরগনার ছবিটা, ওই দীর্ঘ সীমান্ত ধরে যেখানে উল্টো দিকে বাংলাদেশ, ঠিক কীরকম প্রস্তুতি দেখাবো আজ। বর্ডারে থাকা মানে আতঙ্ক ছাড়া কিছুই না, কখন কি হয় বলার আছে। ভারত পাকিস্তান সীমান্তে এখন সংঘাতের আবহ। যুদ্ধের আবহে সীমান্ত এলাকায় বাংকার পরিষ্কার করতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে এখন বাংলাদেশ সীমান্তও অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে নয়াদিল্লির কাছে। কারণ শেখ হাসিনা বাংলাদেশের মসনদে থাকাকালীন পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি এই রুট ব্যবহার করতে পারত না। কিন্তু এখন বাংলাদেশে ভারত বিরোধিতা তুঙ্গে। ইউনুস প্রশাসনও পাকিস্তানের কাছাকাছি আসতে চাইছে। ভারত বাংলাদেশ সীমান্তের অন্যতম প্রধান সমস্যা হলো কাঁটাতারবিহীন এলাকা। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে 913 কিলোমিটার স্থল সীমান্তের সঙ্গে প্রায় 364 কিলোমিটার জল সীমান্ত রয়েছে। জল সীমান্তে কাঁটাতার দেওয়া সম্ভব নয়, আর স্থল সীমান্তেও কাঁটাতারহীন অবস্থায় পড়ে রয়েছে মাত্র 38 কিলোমিটার এলাকা।
ভারত বাংলাদেশ সীমান্তের বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রাম। এখান থেকে বাংলাদেশ সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। ওপারে বাংলাদেশের যশোর জেলা। এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তাদের বক্তব্য, মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে লোকজন এই পথ দিয়ে এই দেশে চলে আসেন। মাঝে মাঝে রাত্রি আসছে, বাংলাদেশের লোক আসছে রাত্রি, যাচ্ছে রাত্রি। বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েত এলাকা। এপারে ভারত, ওপারে বাংলাদেশের যশোর জেলা। মাঝে কাঁটাতার নেই। সীমান্ত চিহ্নিত করেছে কোদালিয়া নদী। গ্রামবাসীদের বক্তব্য, মাঝে মধ্যে এখান থেকে এই নদী পেরিয়ে চলে আসেন বাংলাদেশের মানুষজন। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুনশান এলাকা এবং এখানে বিএসএফ এর কড়া প্রহরার চলছে। একটা গ্রাম পুরো খোলা বর্ডার। কত কিলোমিটার? প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার খোলা বর্ডার। লোক চলে আসতো, আগে অনেক আগে আসতো, এখন খুব কম আসে এখন, কেননা ডবল লাইট লাগানো আছে। বাগদার মতো বনগাঁ ট্যাংরা পঞ্চায়েত এলাকাতেও একই ছবি। বিএসএফ এর কড়া পাহারা থাকলেও এখানেও আন্তর্জাতিক সীমান্তে নেই কাঁটাতার। 100 বার বর্ডারে থাকা মানে আতঙ্ক ছাড়া কিছুই না, কখন কি হয় বলার আছে। গাইঘাটার গড়জোলা গ্রামের ওপারে বাংলাদেশের যশোর জেলা। বিএসএফ এর কড়া নজরদারি রয়েছে, কিন্তু তাও সন্ধে নামলেই ভয়ে বুক কাঁপে বাসিন্দাদের। বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা আসতে পারেন এবং যে কোনো সময়, যেহেতু কোনো সীমান্ত নেই, এবং তাদের বক্তব্য এই যে প্রত্যন্ত এলাকায় বিএসএফের যে জওয়ানরা রয়েছে তাদের পক্ষেও নজরদারি করা সম্ভব না। তার ফলে সীমান্তবর্তী এই গ্রামের বাসিন্দারা যথেষ্ট আতঙ্কে বসবাস করছেন। যদি যুদ্ধ হয় আমরা বাঁচবো কি করে? ফেন্সিং হলে আমরা যথেষ্ট নিরাপত্তায় থাকবো। তার কাটা নেই, ওই জন্যই মাল যাচ্ছে আসছে, কোনো ব্যাপার না। জঙ্গলি এসে আমাদের মার্ডার করে দিয়ে, এসে মার্ডার করে দিয়ে চলে যাবে, আমরা কি করব? বিএসএফ সূত্রে জানানো হয়েছে, অরক্ষিত সীমান্তের অনেক জায়গাতেই কাঁটাতার দেওয়ার প্রধান বাধা হলো জমি নিয়ে সমস্যা। সেগুলি দ্রুত মেটানো হবে, তবে এর জন্য সীমান্তে নজরদারিতে কোনো আপোষ করা হবে না। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এই মুহূর্তে সব থেকে বড় খবর জানতে পাচ্ছি যে ডিআরডিওর সঙ্গে নেভি যৌথভাবে মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইনের একটা সফল পরীক্ষা চালিয়েছে। যারা গ্রাউন্ড মাইন, এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গ্রাউন্ড মাইন শুনে ভাবছেন যে এটা ভূপৃষ্ঠ সংলগ্ন কোনো বিষয় নয়, এটা দেখতে পাচ্ছেন যে ছবি, এটা সমুদ্রবক্ষে সফল পরীক্ষা চালালো ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী যৌথভাবে। আবার বলছি যে ছবি এই মুহূর্তে পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, ডিআরডিও এবং ইন্ডিয়ান নেভি মাল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন, সেটাকে সফল পরীক্ষা সমুদ্রবক্ষে চালালো। দেবাশিস দা, কতটা তাৎপর্যপূর্ণ? আমি আবার সেই প্রশ্নে যাব যে এটা পাকিস্তানকে বার্তা নাকি সত্যি সংঘাত আসন্ন? দেখুন, কিছুদিন আগে আপনি দেখেছেন একটা আমরা উপরে এয়ার পাঠালাম, স্ট্র্যাটোস্ফিয়ারের অবজারভেশন পোস্ট। তো এইগুলো হয়তো পাইপলাইনে ছিল, নিয়ারিং কমপ্লিশন ছিল, এবার 100% কমপ্লিশন করে এই যুদ্ধটা যদি হয় তাতে ব্যবহার করা হবে। প্লাস আমরা কিছু জিনিসপত্র কিনছি যেটাকে আমরা অফ দ্য শেলফ বলি, যেমন কিছু আমরা হ্যান্ডহেল্ড এয়ার ডিফেন্স মিসাইল কিনলাম। এটার একটা পারমিশন থাকে যে টিডিএস, যেটা কন্ট্রাকচুয়াল ওই টেন্ডার করা না করে ডাইরেক্ট বাই ফ্রম দ্য শেলফ, যেগুলো আপনাদের ছোট ছোট হোলস থাকে সেগুলোকে প্লাগ করবার জন্য। আর এইগুলো মেসেজ তো একটা যাচ্ছে, মেসেজিংয়ের উপর থেকেও যেটা যাচ্ছে যে খুব চটজলদি এগুলো আমাদের ইউজে এসে যাবে যদি উই গো ফর দ্য মাল্টিপল অ্যাকশন। বেশ, আমি একবার শুভময়দার কাছে যাবো। এটা খুব ইন্টারেস্টিং ব্রিগেডিয়ার দাস বললেন, সেটা হচ্ছে যে মানুষ একদিকে, যে মানুষ এই মুহূর্তে যুদ্ধ চায়, একেবারে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ চায়, টোটাল ওয়ারের দিকে প্রেসক্রাইব করছেন, আবার সেই মানুষই একটা আশঙ্কা থাকে যে কিছুদিন পরে বলবেন না তো যে এই যুদ্ধের কি দরকার ছিল, জিনিসপত্রের দাম এত বাড়ছে, চাকরি চলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। একদম শুনবো, এই যুদ্ধের যে দ্বান্দ্বিক পরিস্থিতি, এটাকে কিন্তু বুঝতেই হবে। একদিকে দেশের শক্তি প্রদর্শন আমরা তো ছেড়ে দেবো না, আমাদের দেশের যা ক্ষমতা, ভারতবর্ষের মতো একটা দেশ, সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা, সেখানে লড়াই, বিজয় উৎসব, যে বিজয় উৎসব অনেক সময় মৃত্যুকে জয় করার উৎসব, কার্গিল যুদ্ধে আমরা দেখেছি। আবার একই সঙ্গে আপনি যদি নরেন্দ্রনাথ মিত্র কথা পড়েন, যে একজন ঔপন্যাসিক, তিনি যুদ্ধক্ষেত্রে মিনারের ওপর বসে যুদ্ধের প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেন, লড়াইয়ের কথা বলেন। আর অনেক দূরের কোনো একটা গ্রামে, কোনো একটা অন্ধকার বাড়িতে, কোনো এক বধূর চোখের কোণে কিন্তু
জলের ফোঁটাটা থাকে। একই রকম আমাদের এই যে একজন যে আটকে আছেন অন্য দেশের কাছে, তারা ধরে রেখেছে, তার স্ত্রী বাড়িতে কতটা দুশ্চিন্তা আছেন, এই দ্বন্দ্বটার জন্যেই কিন্তু আমরা তো সেভাবে যুদ্ধ চাই না, কিন্তু পড়শি রাষ্ট্র যখন এই ধরনের একটা ঝামেলা সৃষ্টি করে, বাংলাদেশেও যে ধরনের পরিস্থিতি হয়েছে, আমরা বারবার বলেছি এই ঘটনাটা যেদিকে যাচ্ছে, প্রত্যেকটা দেশ যেদিকে যাচ্ছে, এই যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে, এই যে বিশ্ব ব্যবস্থার থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে এই বিপদ কিন্তু প্রত্যেকটা দেশকে সহ্য করতে হবে। আমি বিশ্বনাথের কাছে যাবো, হ্যাঁ সবার কাছে যাবো। খুব ইন্টারেস্টিং পার্ট দেখুন, 1971 সালে ঠিক আজকে যেটা হেডলাইন হয়েছিল সারাদিনে, যেটা পুঞ্চ সহ একাধিক সেক্টরে যেরকম জঙ্গি ঘাঁটি গুড়িয়ে যাচ্ছে, মানে অবিরাম পাক গুলিবর্ষণ করা হচ্ছে, পাকিস্তানের দিক থেকে গুলি আসছে, গোটা দিন আজকে দেখছিলাম আমি শিরোনাম চলছে, হুবহু এক শিরোনাম আনন্দবাজার পত্রিকা, 1971 সাল, অবিরাম পাক গুলিবর্ষণ, ভারতীয় সৈন্য প্রস্তুত। মানে ঠিক এই মানে সিমিলারিটি ছাপার অক্ষরেও। হ্যাঁ সুমনদা, আমি মনে করি যে দুটো স্ট্র্যাটেজি নিয়ে ভারত সরকার এগোচ্ছে। একটা হলো মানে শর্ট টার্ম স্ট্র্যাটেজি, যেখানে 42টা লঞ্চ প্যাড যেমন গুড়িয়ে দেওয়ার মতন প্রকল্প আছে, ফ্ল্যাশ আউট করার মতন প্রকল্প আছে জঙ্গিদের, আবার যারা সরাসরি যুক্ত ছিল এই ঘটনার সাথে, পেহেলগামের গণহত্যার সাথে, তাদেরকে একেবারে সরাসরি শাস্তি বিধান করা, নিশ্চিত করা। কিন্তু লং টার্ম স্ট্র্যাটেজিটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেটা হলো যে পরিষ্কার পাকিস্তান আর্থিকভাবে দুর্বল, আরও দুর্বল করো। তার জন্য মানে সিন্ধু জলচুক্তি থেকে শুরু করে মানে খাইবার পাখতুনের স্বাধীনতা, বালুচিস্তানের স্বাধীনতা করে শেষ পর্যন্ত পিওকে দখল করো। এটা হলো মানে লং টার্ম স্ট্র্যাটেজি। কিন্তু আমি আপনাকে বলছি, আজকেই রাষ্ট্রসংঘ থেকে শুরু করে আমেরিকা, রাশিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন প্রত্যেকে কিন্তু যুদ্ধের বাইরে। কারণ আজকে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে ভারতবর্ষ 5ম বৃহত্তম অর্থনৈতিক দেশ। ভারতবর্ষ যদি লং টার্ম যুদ্ধে থাকে, তার এফেক্ট গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে পড়বে, তার এফেক্ট গিয়ে ইউরোপের অর্থনীতিতে পড়বে, চীনের অর্থনীতি, যে চীন যে এত আমাদের বৈরিতা অবস্থান, তার অর্থনীতিতেও পড়বে। ফলে বিশ্ব ব্যবস্থাটাও কিন্তু, যদি আপনি বিভিন্ন দেশের অবস্থান দেখেন, দিন যত যাচ্ছে তত যুদ্ধটাকে আটকানোর তারা কিন্তু চেষ্টা করছে। সজল, দেখুন, এটা রাষ্ট্রসংঘ এটা চিরকালই বলে এসছে যে কোনো জায়গায়। এবার আমি আপনাদেরকে বলি, দেখুন আমি তো অর্থনীতিবিদ নয়, কিন্তু আমি মনে করি পৃথিবীর বহু দেশের অর্থনীতি চলে ভারতবর্ষের ওপর নির্ভর করে। এই যে আমরা বলছি যে আজ আপনারা দেখছেন একটা ভাইরাল হচ্ছে যে ইউএস প্রেসিডেন্টের কথা, যে আমরা পাকিস্তানকে আমরা চুপ করে বসে থাকবো না, সম্পূর্ণ ফেক। ও তাহলে আমি জানি না, 100% ফেক, 99ও নয়। আমি তাহলে কথা বলছি না, আমি আপনাকে একটা কথা বলি যে দেখুন এই বিশ্বাসটাও রাখতে হবে। এটাও খুব বাস্তব। আমি বলছি সজলের কোনো দোষ নেই, আজকাল এমন ভাবে ফেক হয়। আমি বলছি এই সত্যি মিথ্যে জাজ করা সত্যি খুব কঠিন। যে দেখুন যুদ্ধ, আমি দায়িত্ব নিয়ে বলছি ওটা 100% ফেক। আমি আর ওটা কথা এগোলাম না, আপনি আগেই বলে দিয়েছেন। ঘটনা হচ্ছে যুদ্ধের ফলে পরবর্তীকালে কিছু সমস্যা হবে, তো যে কোনো ঘটনার পরে তো কিছু সমস্যা হয়। আপনার পরিবারে যদি একটা কারোর বিয়েও দিতে হয়, কিন্তু আমি বলছি ঘটনার পরে নয়, একটা যুদ্ধ যখন চলছে দেখবে সজল, তোমার পাশের লোকটা যে এতদিন রোজ বেল বাজিয়ে জিজ্ঞেস করছে যে সজল আপনি কবে যুদ্ধ করছেন, সেই বলবে যে না না একদম শেয়ার মার্কেটটা আমার পড়লো কেন, রেডি আছে এই প্যানেলে, আমার ডান দিকে বাঁ দিকে সামনে পেছনে সব দিকে রেডি আছে, তারা বলবে। এটা না না, এটাই কাজের কাজ। হ্যাঁ, কিছু বিশেষজ্ঞরা এখন বলবেন এক কথা, তখনও বলবেন আরেক কথা, তো হবে। এটা নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু আমি বলি আমাদের যেমন ক্ষতি হবে, একটা বলছে একটা বাড়িতে বিয়ে হলেও তারও অর্থ সংকট হয়, বিপজ্জনক। এবার আমি বলছি শুনুন, আমি একটা কথা বলি, করোনা পরিস্থিতিটা যুদ্ধের থেকে খুব ভালো ছিল কি? ভারতবর্ষ সেই করোনা পরিস্থিতি যেভাবে উতরেছে, এখন আপনি দাঁড়িয়ে তার অর্থনীতিতে কোথাও ছাপ খুঁজে পাওয়াটা মুশকিল, কিন্তু পৃথিবীর বহু দেশ এখনো সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারেনি। দুটোর মধ্যে প্রচুর তফাৎ। নরেন্দ্র মোদী সজলের কাটিয়ে উঠবে, সজলের হ্যাঁ বিশ্বাস, ওই বলে না বাংলায় মুখে ফুলচন্দন পড়ুক, তাতে আমার কোনো অসুবিধা নেই। ফুলচন্দন দেবেন না, সজলের মুখে চপকাট পড়ুক, আমি দুজনের কাছে যাবো। কিন্তু তার আগে বলার সেটা হচ্ছে যে কোভিডের সঙ্গে একটা বেসিক তফাৎ হচ্ছে, এটা ওয়ার্ল্ড ফেনোমেনন ছিল কোভিড, গোটা পৃথিবী একসঙ্গে ধাক্কা খেয়েছিল। আর এখানে ভারতীয় সাবকন্টিনেন্টের দুটো দেশ, যার ফলে কিন্তু এর প্রভাব অন্য হতে পারে। আমি ব্যক্তিগত জায়গা থেকে একটা কথা বলছি, নিশ্চিতভাবে কালেকটিভলি ভারত করোনা পরিস্থিতি কাটিয়ে উঠেছে, অর্থনৈতিকভাবে সে কাটিয়ে উঠেছে। যারা কোভিডে নিজের আপনজনকে হারিয়েছেন না, তারা কাটিয়ে ওঠেননি, তারা কোনোদিন কাটিয়ে উঠতে পারবেন না। আমি তার বেশি কিছু বলছি না।
আমি একটা কথা বলি, দেখো ভারত কি করবে না করবে সেটা ভারত সরকার সিদ্ধান্ত নেবে, এবং সেই সিদ্ধান্তে দেশের মানুষকে সরকারের পাশে থাকতেই হবে, কি একটা দেশকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। এখানে আমার জাস্ট দুটো কথা বলা, বিরোধীরাও প্রত্যেকে সরকার, এবং এটা ভারতের চিরকাল কার্গিল যুদ্ধের সময় ছিল, পার্লামেন্টের সমস্ত বিরোধী একসঙ্গে বলেছিল আমরা সরকারের সঙ্গে আছি ইত্যাদি। আমি খালি দুটো কথা এখানে বলছি। প্রথম কথা হচ্ছে, দেখো আজকে যা তোমরা খবর দেখাচ্ছ তাতে বোঝা যাচ্ছে যে সরকার খালি সীমান্তে সীমাবদ্ধ থাকবে না এমন একটা পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। তা যদি হয়ে থাকে, তোমার কথাটার সাথেই আমি ধার করে বলছি যে ওই রোজ যে ফেসবুকে লিখতো যে এবার একটা যুদ্ধ চাই, সে আজকে বিকেল থেকে কী লিখবে আমার দেখার কৌতূহল রয়েছে। কিন্তু ব্রিগেডিয়ার দাস আগের দিন যুক্তিতর্কে একটা কথা বলেছেন, আজকেও ইনফ্যাক্ট বললেন যে সাপও মরবে লাঠিও ভাঙবেন, এরকম একটা স্ট্র্যাটেজি হয়তো সরকার নেওয়ার চেষ্টা করবে। ওনার আগের দিন একটা কথা আমার খুব সেন্সিবল মনে হয়েছিল, যে যুদ্ধ না করেও যে যুদ্ধে জিততে পারে আজকের পৃথিবীতে সেই সবচেয়ে সফল সরকার। আর আমার লাস্ট কথা হচ্ছে, বাট হ্যাভিং সেড দ্যাট, সব কিছু তো আমাদের হাতে না, এবং যেহেতু এই আশঙ্কা আজকে আছে যে পশ্চিমবাংলার ও বাংলাদেশের সঙ্গে একটা দীর্ঘ সীমান্ত এবং সেখানেও গণ্ডগোল লাগতে পারে, আমার খালি আর্জি আমাদের পার্টির পক্ষ থেকে কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার আপাতত এই বিএসএফকে কেন্দ্র করে, সীমান্ত যারা পাহারা দিচ্ছে তাদেরকে কেন্দ্র করে এই রাজনৈতিক সংঘাতটা একটু বন্ধ করুন। আমি এবং রাজ্যের সরকার কেন্দ্রের সরকার আগে আমি শুধু যোগ করব, এই নিয়ে শুধু আমাদের এই রাজ্যের বর্ডার নিয়ে 2 তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক হয়েছে। আমি আবার বলছি, আমি ডিটেলসে যাব না, তার কারণ তার ভেতরে সেনাবাহিনীর নিজস্ব আমাদের জাতীয় কিছু তথ্য ডিসক্লোজ হতে পারে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এটাই প্রমাণ করে যে আমাদের এই দীর্ঘ বর্ডারও কিন্তু ভারত সরকার এবং সেনাবাহিনীর নজরে আছে। আমি সুমন দামজিকে বলবো যে যুদ্ধ যদি হয় বা যুদ্ধের দিকে যদি যায় ভারত রাষ্ট্র, সেখানে তো অবশ্যই নিশ্চয়ই গোটা দেশ তার সঙ্গে থাকবে। কিন্তু আমি একটা কথা শুধু বলছি, আজকে সকাল থেকে দেখছি যে পুঞ্চ সেক্টরে এরকমভাবে বাংকার গুড়িয়ে দেওয়া হয়েছে। আমার শুধু একটুই মনে পড়ে যাচ্ছে যে 2019 সালে যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, তারপরও কিন্তু একই রকমের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, বাংকার গুড়িয়ে দেওয়া হয়েছিল, যদিও সেটা নিয়ে অনেক সংশয় বা অনেক তর্ক উঠেছিল, সত্যি এরকম। কিন্তু যেটা হয়েছিল তারপর সেই গঠিত হয়েছিল 2019-এর অক্টোবর মাসে। তারা 2023 সালে 64টা জঙ্গি হানা করেছিল, এবং তারা ওই 2019 থেকে আরম্ভ করে 24 পর্যন্ত অন্তত 200 জনকে মেরেছে। তার মধ্যে আর্মি হচ্ছে ম্যাক্সিমাম, সিভিলিয়ানকেও মেরেছে, তার মধ্যে হিন্দু আছে, সবকিছু মিলিয়ে আমি বলছি যে এই যে ঘটনাগুলো ঘটতো, আমাদের 4th লার্জেস্ট আর্মি গোটা পৃথিবীর মধ্যে, অসম্ভব শক্তিশালী, এবং সেই ইন্টেলিজেন্স আর্মি সবকিছু মিলিয়ে ফেল করে গেল। সেইটা তো আমাদের বারবার করে এটা আগে অ্যাসিওর করা দরকার। আবার গোটা বিষয়টা রাজ্যের আসার আগে আমি এখানে আমার পরে আমি পরের প্রতিবেদনে যাব যে কাশ্মীরের মুজাহিদরা, অন্যদিকে জয়েশ, এবং সব থেকে যেটা চিন্তা সেটা হচ্ছে হামাস নেতা, তাদের একসঙ্গে একটা মিটিংয়ে দেখা গেল, সেটা হলো গত 5ই ফেব্রুয়ারি। অত্যন্ত উদ্বেগজনক। কিন্তু তার আগে আবার বলবো যে এই আবহে আগামীকাল এবিপি নেটওয়ার্কের সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, এবং পাকিস্তানের ওপর প্রত্যাঘাত নিয়ে তিনি কি মুখ খুলবেন, একটা বাক্যও বলবেন আমরা কেউ জানি না। কিন্তু প্রত্যাশা তাই, আগামীকাল এই ঘণ্টাখানেক সঙ্গে সুমনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে লাইভ সম্প্রচার হবে। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদনটা নেব, যেটা ওই 5 তারিখের ফুটেজ, 5 তারিখের ছবি, এবং উদ্বেগজনক। দেখুন। 22 এপ্রিল রক্তাক্ত হয়েছে ভূস্বর্গ। পেহেলগাঁওয়ের বৈসারানে বেছে বেছে হিন্দু পর্যটকদের নিধন করা হয়েছে। এই হামলার ছকটি কষা হয়েছিল আজ থেকে 3 মাস আগে 5ই ফেব্রুয়ারি। এই বৈঠকেই কি কাশ্মীরকে রক্তাক্ত করার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল? প্রথমবার কি ভারতের বুকে এত বড় আঘাত হানতে প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের সাহায্য নিয়েছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবা ও জৈশ-ই-মোহাম্মদ? এই প্রথম কি ভারত বিরোধিতায় সরাসরি হাত লাগালো ইসরায়েলকে বারবার রক্তাক্ত করা হামাস? হামাস ও লস্করের বৈঠকের এই এক্সক্লুসিভ ভিডিও এবিপি আনন্দর হাতে আসার পর এই প্রশ্নগুলি জোরালো হচ্ছে। সূত্রের খবর, এই ছবিটি চলতি বছরের 5ই ফেব্রুয়ারির। সেদিনই পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে জৈশ কমান্ডার তালহা সাইফ, লস্কর জঙ্গি মাসুদ ইলিয়াসের সঙ্গে দেখা গিয়েছিল হামাস নেতা খালিদ কায়ুমিকে। গোয়েন্দা সূত্রে দাবি, ইসরায়েল ও ভারত বিরোধী শক্তিগুলিকে সংগঠিত করা এবং নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। ছবিতে দেখা যাচ্ছে জঙ্গি সংগঠন জৈশ-ই-মোহাম্মদের সদর দপ্তরে ঢুকছে হামাসের কমান্ডার খালিদ কায়ুমির গাড়ি। সামনে ও পেছনে ঘোড়ায় করে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তাকে স্কট করছেন জৈশের জঙ্গিরা। দুপাশ থেকে ফুল ছুঁড়ে হামাসের কমান্ডারকে স্বাগত জানাচ্ছে জঙ্গিরা। আশেপাশে সামনে পেছনে থাকা সকলের হাতেই অস্ত্র রয়েছে।
আর তারই মধ্যে রয়েছে উর্দিধারী পাকিস্তানের পুলিশও। একের পর এক জঙ্গি নেতার গাড়ি সেদিন ঢুকেছিল জৈশের সম্মেলনে। সেখানেই দেখা যায় লস্কর-ই তৈবার কমান্ডার আবু মুসাকে। তার মুখেই শোনা যাচ্ছে হামাস ও লস্কর জঙ্গিদের এক হয়ে ভারতের ওপরে হামলা চালানোর ষড়যন্ত্রের কথা। সূত্রের খবর, সেদিন হামাস কমান্ডার কায়ুমি ও জৈশ অপারেটর রৌফ আসগারের সঙ্গে বৈঠক হয়। হামাসকে এখন পাকিস্তান আর্মি ডেকেছে, কেন কি হামাস হিজবুল্লাহ হচ্ছে টেরর ট্যাকটিক্সে ওদের একটু বেশি জ্ঞান আছে। ওরা যদি কাশ্মীরি টেররিস্টদের যদি কিছু শিখিয়ে দেয়, সেই জন্য ওদের ব্যবহার করছে। পেহেলগাঁও কাণ্ডের পর এনআইএ সহ ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলির অনুমান হিজবুল মুজাহিদিন, লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদ মিলিতভাবে হামলা চালায়। 2024 সালে দোহায় গিয়েছিল লস্করের ডেপুটি চিফ। সেখানে হামাস নেতা খালিদ মাশালের সঙ্গে তার 45 মিনিট ধরে বৈঠক হয়। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শঙ্খ ঘোষ লিখেছিলেন, কিছুতেই কোথাও তোমার কোনো ত্রাণ নেই, জিতে গেছো বাজি। কিন্তু হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে যারা জুয়া খেললো, তাদের কথাও এই অনুষ্ঠানে ভুলছি না আমরা। তাদের শাস্তি হবে কবে? 26,000 চাকরি বাতিলের রায়ের পর থেকে এই প্রশ্নটা বারবার তুলেছি আমরা, বারবার তুলব ভবিষ্যতে। চালের সঙ্গে মিশে থাকা কাঁকড় কিভাবে আলাদা হবে, সেই প্রশ্নে তোলপাড় হয়েছে রাজনীতি, তোলপাড় হয়েছে সমাজ। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তীব্র ধিক্কার আমাদের ছিল, আছে, থাকবে। তার জন্য যুদ্ধের বাজারে নতুন কেস দিলে দেবেন? কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।